নবকল্লোল নিবেদিত শ্রুতি নাটক। অবশেষে মেয়েটির ময়না তদন্তে উঠে এলো আমার কালো ইতিহাস। কণ্ঠে শ্রেয়া, প্রিয়ব্রত। নাটক সম্পাদনা এবং নির্দেশনা সায়ন। একটু আগেই শেষ করলাম একটি পোস্টমর্টেম। আজ আর একটাই বডি বাকি। শরীরটাও ক্লান্ত লাগছে, কিন্তু কাজ তো করতেই হবে। আফটার অল, এইখানেই লুকিয়ে রয়েছে মৃত্যু রহস্যের নানান গুরুত্বপূর্ণ তথ্য। এটা তো শুধু কাজ নয়, এই প্রফেশনে এটাই আমার কর্তব্য। আমার সহকর্মীরাও আমার সঙ্গে অনেকক্ষণ কাজ করে চলেছে। ক্লান্ত হলেও মুখে কিচ্ছু বলছে না। ঠান্ডা মাথায় করে চলেছে জরুরি সব কাজ। শেষ বডি প্রবেশ করানো হলো আমার পোস্টমর্টম রুমে। একটি মেয়ের দেহ। পুলিশের রিপোর্টে বলছে সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় বাইপাস থেকে উদ্ধার হয়েছে এই দেহটি। মুখ থেতলে দেওয়া হয়েছে, দেহ নগ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের রিপোর্টে রয়েছে দুর্ঘটনা। অদ্ভুত। হ্যাঁ, পুলিশের রিপোর্ট পড়ে প্রথমে আমারও এমনটাই মনে হয়েছিল, কিন্তু তারপর এলো একটা ফোন। আমাদের সুপার ফোন করেছেন। তার বক্তব্য, এই বডিটায় পোস্টমর্টমে লিখতে হবে সির্ফ দুর্ঘটনায় মৃত্যু। এটা নাকি ওপর মহলের নির্দেশ। তো সহকর্মীদের বডিটার পোস্টমর্টম শুরু করতে বলে আমি গেলাম ওয়াশরুমে। এরপর ওয়াশরুমের দরজা বন্ধ করতেই দেখলাম ভেতরটা কেমন অন্ধকার হয়ে গেল, আর প্রচণ্ড ঠান্ডা। আমার হার্টবিটটাও বাড়তে শুরু করলো। তারপর কানের কাছে ফিসফিসে গলায় একটি মেয়ে বলে উঠল, আমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম সেই মেয়েটি, যার দেহে এখন পোস্টমর্টম শুরু করেছে আমার সহকর্মীরা। আমার হাত পা ক্রমশ ঠান্ডা হতে লাগলো। মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। এরপর সেই মেয়েটি ফিস ফিস কণ্ঠে কথা বলতে শুরু করলো। আমি জানি তোমার রিপোর্ট তুমি বদলে দেবে। আমি জানি তোমার চাকরি বাঁচাতে হলে কিচ্ছু করার নেই। আমি জানি তুমি মেডিকেল পড়ার সময় আপোষ না করার শপথ নিয়েও আপোষ করেছ। কিন্তু আমার কি দোষ ছিল ডাক্তার? ওই মন্ত্রীর ছেলে আর বন্ধুরা আমাকে ধর্ষণ করে আবার জড়িতে লোহার রড প্রবেশ করিয়ে আবার গলা টিপে হত্যা করলো। শেষে নামিয়ে দিয়ে বাইপাসের পাশে ফেলে আমার মুখ থেতলে দিল। কেন বলো তো? আসলে ওদের যৌন খিদে এতই তীব্র ছিল যে আমি বারণ করার পরে ওরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি তো টিউশন পড়ে ফিরছিলাম বাড়িতে, আর ওরা মদ্যপ অবস্থায় গাড়ি করে এসে আমাকে জোর করে গাড়িতে তুলে নিল। জানো, লোকজন দেখলো, প্রতিবাদ করেনি। মন্ত্রীর ছেলে বলে কথা। পুলিশ বলল দুর্ঘটনা। এখন ডাক্তার, তুমিও বদলে দেবে তোমার রিপোর্ট? ধর্ষণ,
হয়ে যাবে দুর্ঘটনা। এখন বুঝতে পারছি মেয়ে হয়ে জন্মানোটাই একটা দুর্ঘটনা। কিন্তু ডাক্তার, আজ তো প্রথম নয়, এর আগেও রিপোর্ট বদলেছ বহু। বিচার পাওয়ার কথা ছিল যাদের, তাদের মুখ বন্ধ করে দিল তোমার ওই রিপোর্ট। এটাই কি তোমার ডিউটি? তোমার এই ডাক্তারির ইতিহাস যদি কেউ ঘেটে দেখে, তাহলে শুধুই আপোষ, মিথ্যে আর রিপোর্ট বদলানোর চর্চা। তুমি ভাবছো বড় বড় মানুষের চাপে চাকরি বাঁচাতে এসব ছোট ছোট ভুল তো করাই যায়। কিন্তু আমার জড়িতে রড প্রবেশ করানোর যন্ত্রণা তোমার যদি কোনো খুব কাছের কেউ পেত, তুমি বুঝতে ডাক্তার, তুমি বুঝতে একটা ময়না তদন্তের রিপোর্ট কিভাবে বদলে ফেলতে পারে কতগুলো মানুষের জীবন। আচ্ছা ডাক্তার, আমার বাবা মার কি হবে? ওরা তো বিচার পাবে না। কিন্তু তুমি ঠিক করেছো ডাক্তার, তোমার তো পরিবার আছে, মানুষের দেহ চিরতে চিরতে আজ তুমি মানুষ হয়ে গেছো। মানব জীবনের ইতিহাসে দানব জীবন তো থাকবেই। আমার না হয় যন্ত্রণাই থাক। আমি চোখ বন্ধ করে চুপচাপ মেয়েটির কথাগুলো শুনছিলাম। তারপর অনুভব করলাম আর সেই নারী কণ্ঠ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সত্যি তো, আর তো সেই নারীর কণ্ঠ নেই। আস্তে আস্তে চোখ খুলে দেখলাম ওয়াশরুমে কোথাও কেউ নেই। শুধু আমার সামনে একটা আয়না আছে। নিজেকে ওই আয়নায় দেখতে ঘেন্না হচ্ছে আমার। ঠিক করলাম আর আপোষ করব না। রিপোর্টে যা সত্যি তাই লিখব। ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। বেশ কিছুক্ষণ পর শেষ হলো পোস্টমর্টম। কিন্তু আমি আসল রিপোর্ট লিখতে পারলাম না। ইচ্ছে থাকলেই কি আর সব সত্যি বলা যায়? কারণ ততক্ষণে আমি আসলে দানব উঠেছি। আমি আর মানুষ নয়। আমার আর মানবিকতা নেই, নীতি নেই, আদর্শ নেই, মূল্যবোধ নেই, কিচ্ছু নেই। আছে শুধু মিথ্যে লেখার প্র্যাকটিস। আমি দানব, আমি মানুষ নই। আর বিচার সে তো অলিক স্বপ্ন।